তুমি অফিসে চলে যাও। ঠিক আছে ম্যাম। আমি গাড়িতে বসে আছি। কিছু দূর যাওয়ার পর হঠাৎ গাড়ি থামিয়ে, ওই তোর সাথে সাথে কি মেয়েদের সাথে কথা বলতে খুব ভালো লাগে নাকি তোর? সাথী আমার সাথে প্রায় অফিস যায়, আর কি থাকবে। না থাকলেই ভালো। তারপর অফিস করে বিকালে বাড়িতে আসার সময়, আপনাকে একটা কথা বলার ছিল। বলুন দেখি। আপনাকে দেখতে দেখতে আর মিশতে মিশতে কখন যে ভালোবেসেছি আমি নিজেই জানি না। কি বলেন এগুলা? এই যে সাথী, আশিক আমার হবু বর আর প্রেমিকও। সাথী কান্না করতে করতে চলে গেল। আমিও ওর কাছে গেলাম। সাথী, ভালোবাসা তো এক পাক্ষিক হয় না। তুমি আমাকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি না। আমি ছোটবেলা থেকে তিশাকে ভালোবাসি। সাথী মন খারাপ করে চলে গেল। আমিও চলে আসলাম বাড়িতে। ব্যাগ গুছাইতেছি, দেখলাম দরজায় কে যেন দাঁড়িয়ে। আমি দেখার সাথে সাথে চলে গেল। একটু পর তিশা আসলো আমাকে নিয়ে। তিশা যে ফ্ল্যাটে এখন থাকে ঢাকায়, ওইটাই গাড়িতে। তিশা আমার সাথে একটাও কথা বলে নাই। ফ্ল্যাটে এসে তিশা ওর রুমে হন হন করে চলে গেল। আমি ব্যাগ রেখে গেলাম ওর রুমে। গিয়ে দেখি দরজা খোলা রেখেই ড্রেস চেঞ্জ করতেছে। এই কি করো? থামো থামো। লুচু ছেলে কোথাকার, মেয়ের রুমে আসছো, নক দিবে না? আমার বউয়ের রুমে আসছি, অনুমতি নিতে হবে কেন? তিশার একদম কাছে এসে তিশা একটা তোয়ালে পরে দাঁড়িয়ে আছে। আমাকে এভাবে কাছে আসা দেখে লজ্জায় পড়ে যায়। এটা কিন্তু ঠিক না, দূরে যাও তুমি, তোমার মতলব ভালো মনে হইতেছে না। আর কিছু বলতে না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর তিশার খোলা পিঠে হাত বুলিয়ে দিতেছি। তিশাও খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। মনে হইতেছে দুইজনের শরীর মিশে যাবে। তখনই কারেন্ট চলে গেল। তিশা ছাড়ো, লাইট অন করে দেই। অন্ধকার। লাইটের কি দরকার? বলেই চুমু খেতে লাগলো আমায়। তিশা আমার কাছে পেয়ে পাগলের মতো করছে। বিছানায় আমাকে ফেলে দিয়ে আমার ঠোঁটের 12টা বাজিয়ে দিতেছে। তখনই বড় আম্মু আসলো দরজায়। তিশা, লাইট জ্বালিয়ে দিতেছিস না কেন? এই তিশা, বড় আম্মু আসছে, সরো। আম্মু তুমি যাও, আমি একটু পরে লাইট জ্বালিয়ে দিব। এদিকে আমাকে চুমু খেতে খেতে, ঠিক আছে। এই যে সরেন সরেন, খিদে লেগেছে খুব। না, তুমি আগে আমাকে তুমি করে বলবে, তারপর। তুমি করে বলবো না কখনোই। সাথে সাথে আমার গালে কামড় বসিয়ে দিল। ব্যথা করতেছে তো। ও মা গো। চুপ, একদম চুপ। যতক্ষণ তুমি করে না বলবি আরো কামড় খাবি তুই। ঠিক আছে, তুমি করে বলবো। এখন তো ছাড়ো, সত্যি ব্যথা করতেছে। তিশা সরে গেল। আমিও উঠে বড় আম্মুর কাছে গেলাম। দেখি বড় আম্মু আর আব্বু বসে আছে খাওয়ার টেবিলে আমাদের জন্যে। তারপর আমিও খেতে লাগলাম। একটু পর তিশা এসে আমার উপর দিকে বসে পড়লো। আশিক বাবা, তোমাদের বিয়ে কোন দিন দিলে ভালো হয় বলো তো? এসব বিষয় সিদ্ধান্ত আপনারা নেন, আমি ভালো মন্দ কি জানবো। ঠিক আছে, আগামী সোমবার তোমাদের বিয়ে। কি বলো তিশামা? এত দেরি কেন? আব্বু আম্মু সবাই হাসতেছে তিশার কথা শুনে। আমি তো মাথা নিচু করে খাইতেছি। এই মেয়েটার হুঁশ জ্ঞান কম নাকি? আল্লাহই ভালো জানেন। সকালবেলা শরীর ভিজে থাকার কারণে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি তিশা মগ হাতে দাঁড়িয়ে আছে। তুমি আমাকে ভিজিয়ে দিলে কেন? তোকে কখন থেকে ডাকতেছি, ওঠার নাম গন্ধ নেই। তাই বলে পানি ঢেলে দিবে? এখন তো পানি ঢেলে দিতেছি, বিয়ের পর দেখবি কি কি করি। ও বড় আম্মু আব্বু, আমি বিয়ে করব না এই জল্লাদ মেয়েকে। আর একটা কথা বললে তোর হাত পা ভেঙে দিব। হ্যাঁ তাই করো, হাত পা ভেঙে দিয়ে রাখো, তবু তোমাকে বিয়ে করব না। তোর হাত পা আমি ভাঙবো, বিয়েও আমিই করব। এখন তাড়াতাড়ি উঠে অফিসে চলো। একটু আদর করেও তো তুলতে পারতে ঘুম থেকে। দিল শরীরটা ভিজিয়ে। ও আদর করতে হবে আগে বলবে না? কালকে রাতের আদরের কথা মনে নাই? আমি সাথে সাথে গালে হাত দিয়ে দেখলাম এখনো কামড়ের দাগ আছে। না থাক, আদর লাগবে না। পাগল একটা। বিয়েটা হতে দাও, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো। নাস্তা করে তিশা আর আমি অফিসে গেলাম। দুপুরের পর তিশা ডাকলো আমাকে তার কাছে। ডাকলে কেন? এখানে বসো। বলো। তিশা আমার কোলে বসে আমার ঘাড়ে মাথা দিয়ে, ভালো লাগতেছে না কেন জানি। কেন পাগলি, কি হয়েছে? জানি না, চলো আজকে কোথাও থেকে ঘুরে আসি। অফিস আছে এখনো। থাক অফিস, চলো তো। তারপর অফিস থেকে বের হলাম। তিশা গাড়ি বের করবে, তখন আমি, আজকে গাড়ি না, আমার সাথে আসো। একটা রিক্সা ডেকে উঠলাম। দুইজন, কোনো গন্তব্য নেই। সারা বিকেল ঘুরবো আজকে। তিশা আমার ঘাড়ে মাথা রেখে বসে আছে। তিশা, তোমার শরীর কি খারাপ লাগতেছে? না, শরীর ঠিক আছে। তুমি চুপচাপ থাকলে আমার কি ভালো লাগে বলো?
তখনই রাস্তার পাশে ফুচকার দোকান দেখে তিশা বায়না ধরলো ফুচকা খাবে, তাই রিক্সা থামিয়ে গেলাম দোকানে। তিশা সহ অভুক্ত মানুষের মতো খেয়ে যাইতেছে। আমি যে তার সাথে আছি ও ভুলেই গেছে খাওয়ার সময়। হঠাৎ আমাকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে আমার দিকে একটা ফুচকা খাইয়ে দিতে ধরলো। আমি তো ওইভাবে খাবো না। তাহলে? আমি ফুচকা তিশাকে খাইয়ে দিলাম, তারপর ওর মুখ থেকে আমি খেলাম। বাহ, ফুচকা টক ঝাল আর তিশার ঠোঁটের মিষ্টি কি দারুণ। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। কিছুক্ষণ আগে আমাদের বিয়ে হয়েছে। তিশা বাসর ঘরে বসে আছে, আমিও বারান্দায় বসে আছি। দেরিতে যাব। তিশাকে রাগাতে আমার খুব ভালো লাগে। কিছুক্ষণ পর তিশা কল দিল আমাকে। আমি 2 বার কেটে দিলাম, আবার কল দিছে। বলো কেন কল দিলে? তুমি কোথায়? কেন, কোনো সমস্যা? কল কেটে দিছে। যাই দেখি কি বলে। রুমে ঢুকে দেখি কেউ নেই ঘরে। ভালোই হয়েছে। আমি গিয়ে শুয়ে পড়লাম। ঘুমের ভাব নিয়ে শুয়ে আছি। ঈশা ওয়াশরুম থেকে রুমে এসে দেখে আমি শুয়ে ঘুমিয়ে আছি। রাগে পুরো ফুলতে লাগলো। আমি তো এদিকে ভয় শেষ। সোজা আমার উপর বালিশ দিয়ে মারতে থাকলো। কি হলো, মারতেছো কেন? কতক্ষণ ধরে এখানে বসে আছি, কই ছিলি বল? সাথীর সাথে একটু দেখা করতে গেছিলাম। বলতে দেরি, আমার গলা টিপে ধরতে দেরি নাই। এই ছাড়ো, ব্যথা পাইতেছি। তোকে তো আমি মেরেই ফেলবো আজকে। ঘরে বউ রেখে অন্যের কাছে কি কথা? পার্সোনাল কিছু কথা থাকতেই পারে আমাদের। তিশা আমাকে ছেড়ে দিয়ে অপর দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। খেয়াল করে দেখলাম তিশা কান্না করতেছে। নিজেকেই খারাপ লাগতেছে এখন। বাসরাতে পাগলিটাকে কান্না করালাম। তিশা, এই তিশা। তিশা আমার হাতটা সরিয়ে দিল। শোনো আমার কথাটা একবার। কি শুনবো তোমার কথা? কিছু শোনা লাগবে না। আমার দিকে তাকিয়ে চোখের পানি দিয়ে গাল ভিজে গেছে। আমার 2 হাত দিয়ে মুখটা ধরে, তুমি সত্যি সত্যি কান্না করতেছো? আমি তোমাকে রাগাতে বলছি। সাথীর সঙ্গে দেখা করতে গেছিলাম। এখন আর আমাকে মিথ্যা বলতে হবে না। সত্যি বলছি। আমি বারান্দায় বসেছিলাম। পাগড়িটাকে পিছন দিকে জড়িয়ে ধরে আরো অনেক কথা বললাম, কিন্তু একটারও উত্তর দিল না। এখন কিন্তু বের হয়ে যাব রুম থেকে, বলে দিলাম। সাথে সাথে তিশা আমার দিকে ঘুরে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তুমি কোথাও যাবে না। কান্না না থামালে যাব? এই যে আমি আর কান্না করব না। এই যে আমার বউ, আজকে তো আমাদের বাসরাত, কিছু হবে নাকি? কিচ্ছু হবে না আজকে। বললেই হইল, আমার বউ, আমি যা মন চাই তাই করব। তাহলে আবার আমার অনুমতি নেওয়ার কথা বলো কেন? আরো কি দেরি করা যায় বলুন তো? তারপর লেখকের কিছু মনে নাই, কারণ লাইট অফ করা ছিল সকালবেলা। আশিক সরো, উঠা লাগবে, সকাল হইছে। না, আর একটু থাকো। সারা রাত দুষ্টুমি করছো, এখন আবার শুরু করছো কি? তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। আশিক, এই নাও তোমাদের কক্সবাজার হানিমুনে যাওয়ার বাসের টিকিট। আব্বু, এসবের দরকার ছিল না। এত কথা বলতে হবে না, আমরা কাল যাইতেছি, এটাই ফাইনাল কথা। পরের দিন সকালবেলা রেডি হয়ে বসে করে রওনা দিলাম। বিকেলের দিকে চলে আসি এখানে। আব্বু আগে থেকে হোটেল বুক করে রেখেছিল, তাই আর সমস্যা হয়নি সন্ধ্যায়। চলো ঘুরে আসি বিচের কাছ থেকে। আমার হাত টেনে নিয়ে, রাতে ওইখানে যাওয়া যাবে না, সকালে যাব। না, আমি এখনই যাব, চলো। নতুন জায়গায় রাতে বের হওয়াটা ঠিক হবে না, তুমি বুঝতেছো না? ঠিক আছে, তুমি থাকো, আমি একাই যাব। বলেই বের হলো রুম থেকে। এত সাহস ওর হবে না, তাই আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। দেখি তিশা নাই। কয়েকটা ডাক দিলাম, সারা শব্দ নাই। কেমন যেন ভয় কাজ করতেছে। তিশা কি সত্যি সত্যি গেল? এই মেয়েটা একটু বেশি বাড়াবাড়ি করতেছে। তাড়াতাড়ি বেরিয়ে বিচের পাড়ে দেখলাম আশেপাশে কেউ নাই। পাশে জিনিসপাতির মেলার মতো দোকান বসেছে, সেখানেও খুঁজলাম কিন্তু নাই। চিন্তায় আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। তখনই মনে পড়লো তিশাকে কল দেই দেখি, কিন্তু আমার ফোন খুঁজে পাইতেছি না। ও, ফোন তো বিছানায় রেখে আসছি। তাই দেরি না করে রুমে এসে দেখি তিশা রুমে আছে। মেজাজ গরম হয়ে গেছে, দিলাম একটা চড় লাগিয়ে। তিশা ছিটকে বিছানায় পড়ে গেল। তোমাকে আমি না করলাম যে রাতে বিছে যাবে না, তুমি তারপরও গেলে। সারা সাগর পার খুঁজে এলাম। আমার কি টেনশন করে না? কোনো দুর্ঘটনা যদি হয়ে যেত? আমি বিচে যাইনি, এই বিল্ডিং এর ছাদে বসেছিলাম। কি বলো? আমি তো ভাবলাম তুমি সত্যি সত্যি গেছো। তিশার কাছে গিয়ে দেখলাম তিশার গালটা লাল হয়ে আছে, হাতের আঙ্গুলের দাগ বোঝা যাচ্ছে। খুব লেগেছে তোমার? না, লাগেনি, আমার কাছে আসবে না। আমাকে সরিয়ে দিয়ে, এই পাগলি, আমার কতটা টেনশন হইতেছিল জানো তুমি? আর তুমি যে ছাদে যাবে বলে তো যাবে। তিশা কোনো কথা বলতেছে না। আমার নিজেকেই খারাপ লাগতেছে, কেন যে চরটা মারতে গেলাম। গাল পুরাই লাল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, আর রাগের মাথায় চর মেরেছি। তিশাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর পেটে মাথা রেখে, সরো আমার উপর থেকে।
আমি বললাম তো ভুল হয়েছে, তুমিও মারো আমাকে প্লিজ।